স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছে আমি সঙ্গীতা ইসলাম। এবার জানাবো খবরের বিস্তারিত। কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে ৩৬ টাকায়। সরকারের বেঁধে দেওয়া দামে কিনছেন না সরকারি খাদ্য গুদামের কর্মকর্তারা। তারা ব্যবসায়ীদের কাছ থেকে কিনছেন ১৭ টাকায়। বাকি ১৯ টাকা যাচ্ছে কোথায়? প্রশ্ন সেখানেই। ঘটনা বরগুনার। বড় মৌসুমের সিন্ডিকেট চক্রের মাধ্যমে অর্ধেক দামে ধান কিনে কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন গুদাম কর্মকর্তারা। বরগুনা সদর উপজেলার ছোট লবণগোলার এলাকার কৃষক মামুন মৃধা। ভালো ফলন তার কাছে আনন্দ না এনেছে বিপদ। চাল কিনছে না সরকারি গুদাম। 2 কেনিতে ধান দিছি, ধানের বাজারের পাইছে 850 টাকা করে মন। সরকারিভাবে ধান কিনে শোনার পরে লোক পাঠাইয়া জানার চেষ্টা করছি, তারা বলছে আমরা ধান কিনি না। কিন্তু আমাদের এই তালতলি এই এলাকায় সরকারিভাবে আমরা ধান বিক্রি করতে পারিনি। অনুসন্ধানে দেখা যায় বরগুনার স্থানীয় কৃষকদের কাছ থেকে ধান না কিনে সিন্ডিকেট চক্রের মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে কম টাকায় ধান কিনে গুদাম ভর্তি করছেন গুদাম কর্মকর্তারা। বরগুনা সদর উপজেলার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসান কবির সিন্ডিকেট চক্র পরিমল সহায়তায় গত 30 মে পটুয়াখালী জেলা থেকে ধান এনে গুদামে মজুত করেন, যার সত্যতা মেলে খোদ পরিমল ও নৈশ প্রহরীর কথায়। যারা বলছে যে মাল উঠো তোমরা, আমরা মাল উঠেছি। ড্রাইভারের কাছে জিজ্ঞেস করছি মাল আইসো কোথায় দেখো, তাহলে ওই পটুয়াখালী আসছে কথা থেকে। আমাদের এই যা দেখার কোনো ইয়া নাই, আমাদের নীতিমালায় নাই। আমাদের যদি কৃষক নিয়ে আসে স্যাম্পল প্লাস কৃষি কার্ড, তাহলে আমরা তাদের দাম যদি নেওয়ার মতন হয় তাহলে নিই। অথচ সরকারি খাদ্য গুদামের কাগজ বলছে এই ধান নেওয়া হচ্ছে তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে। কৃষকরা সবাই বরগুনার সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। এইসব কৃষকদের খোঁজে নেমে দেখা গেল বেশিরভাগ নামেরই কোনো অস্তিত্ব নেই। আমার জানার মতো ধান চাষ তারা করে না, কিন্তু তারা কিভাবে কি ক্রয় করছে আমরা তো না। হেরাগো জমি সব ই করে নগদ ঠায় লাগায়নি। অন্য কেউ তো বিক্রি করছে নাকি এত বুঝলাম তাই না। এখানে যারা কিনছে সেটা আমি অ্যাকচুয়ালি ওটা ওইভাবে জানি না, কারণ আমাদের এখানে ওনারা বলছেন যে যদি কোনো কৃষক আছে তাহলে আমরা এখানে তাদেরকে প্রত্যয়ন করব। তো আমরা এখন ওইভাবে কোনো কৃষককে সরাসরি প্রত্যয়ন করি নাই। অন্য জেলা পটুয়াখালী থেকে ধান এনে গুদাম ভর্তির কথা জিজ্ঞেস করলে এ বিষয়ে কথা বলতে নারাজ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা। ধান তো জানি, বক্তব্য আমি দেবো না। কোথা থেকে আনছে তা তো আমি জানি না, আমার দেখার বিষয় না। কোথা থেকে আনছে ওটা আমরা দেখবো না। তবে ইউএনওর কাছে পটুয়াখালী থেকে ধান আনার কথা স্বীকার করেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসান কবির। একেবারে স্টপ না করে এখন ওই অংশটা থেকে দেখেন না কি অবস্থা। যদি মনে হয় যে ফার্দার এই অংশে আবার আপনারা ডাউট পাচ্ছেন, ধান কেনার একটা উদ্যোগ আমি তো আমি বলছি জানি না, আমি ধান লাগবে আমার, কোথেকে আনবেন ধান? পটুয়াখালী থেকে আসুক, যেখান থেকে আসুক, আমার বরগুনায় তো ধানটা রিজার্ভ হলো। এই চিত্র যে কেবল বরগুনা সদরে তা নয়, বরগুনার সবচেয়ে বড় উপজেলা আমতলী ও তালতলীতে যে দেখা গেল একই চিত্র। সরকারি গুদামে ধান কিনতেছেন না, তারা বিভিন্ন জায়গা থেকে ধান কেনে এবং বলে যে অন্য জায়গা থেকে ধান কেনা হয়ে গেছে, ধান পর্যাপ্ত পরিমাণ কেনা হয়ে গেছে, কৃষকের থেকে ধান কিনে না। আমাদের যে বরগুনা সরকারি গুদামঘর, এদের কাছে ধান ক্রয় বিক্রি করতে গেলে এরা বলে যে ধান কিনে ফেলাইছে, কিন্তু আমরা কৃষক, আমাদের থেকে ধান কেনে না, তাহলে তারা ধানটা আনে কোথা থেকে? বরগুনা জেলার 6টি উপজেলা থেকে 500 মেট্রিক টন চাল সংগ্রহের কথা রয়েছে সরকারের। প্রতি কেজি 36 টাকা করে 1,80,00,000 টাকা বরাদ্দ দেওয়া হলেও ব্যবসায়ীদের কাছ থেকে 17 টাকা দরে কিনে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী চক্র। এই বিষয়টি আপনার কাছ থেকে আমি প্রথমে শুনেছি। দেখি আমি খাদ্য আমাদের যে ডিস্ট্রিক্ট ফুড অফিসার তার সাথে কথা বলব। যদি এই বিষয়ে নীতিমালা বহির্ভূত কিছু হয়ে থাকে, যদি ফাইন্ড আউট করতে পারে, তাহলে আমরা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা অবহিত করব। ধান কেনায় অনিয়মের সাথে জড়িত সকলের বিরুদ্ধে শাস্তির দাবি সোনাক সভাপতির। তারা এখানকার ধান না কিনে তারা অন্য জেলা থেকে ধান সংগ্রহ করছে, সেই ক্ষেত্রে বরগুনার কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্নীতি যারা করছে তাদেরকে বের করা হোক এবং তদন্ত করে তাদেরকে বের করতে পারলে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। বরগুনা জেলায় এবছর 13 হেক্টর জমিতে বড় মৌসুমের ধান আবাদ হয়েছে। ধান হয়েছে 47,000 মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক। কর্তৃপক্ষের অবহেলায় মাসের পর মাস বন্ধ চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ সেবা। বিশেষায়িত এই হাসপাতালের 18টি আইসিইউ শয্যার মধ্যে ভেন্টিলেটর সচল কেবল একটিতে। অকেজো যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসক সংকটের এই দুরবস্থা। সংকট সমাধানে এরই মধ্যে কাজ শুরু করেছে মন্ত্রণালয়।
2020 সালে করোনা মহামারীর শুরুতে চট্টগ্রামে আইসিইউ শয্যার অভাবে মৃত্যু হয় অনেক রোগীর। এরপর 250 শয্যার জেনারেল হাসপাতালে বিশেষায়িত করোনা চিকিৎসার জন্য স্থাপন করা হয় 10টি আইসিইউ। পরে সংখ্যা বাড়িয়ে করা হয় 18টি। তবে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়েছে বেশিরভাগ শয্যা ও যন্ত্রপাতি। বর্তমানে 8টি শয্যায় রোগী ভর্তি করা গেলেও ভেন্টিলেটর সচল মাত্র 1টিতে। অন্যগুলোর সঙ্গে কেবল অক্সিজেন সংযোগ থাকলেও পূর্ণাঙ্গ সেবা দেওয়ার মতো ব্যবস্থা নেই। আইসিইউ চালানোর জন্য যে মেশিনগুলো প্রয়োজন হয়, ওই মেশিনগুলোতে যেমন ভেন্টিলেটর, হাইফ্লোনেজাল ক্যানুলা, বাইপেপ, সিপেপ মেশিন, সিরিঞ্জ পাম্প, কিছু স্পেশাল মেশিন অচল অবস্থায় ছিল। এসব নষ্ট যন্ত্রপাতি সচল করতে এরই মধ্যে কাজ শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন যেহেতু কোভিড নিয়ে আবার নতুন করে আমরা সচেতন হয়েছি, কোভিডকে নিয়ে আমরা কাজ করছি। সেক্ষেত্রে এখন আমাদের সেই মেশিনগুলো এতদিন অচল ছিল, যত দ্রুত সম্ভব আমরা উপরের মহলে যোগাযোগ করেছি এবং খুব দ্রুতই তারা রেসপন্স করেছেন। হাসপাতালগুলোর বন্ধ আইসিইউ শীঘ্রই চালুর তাগাদা দিয়েছেন সিটি মেয়র। 4 জন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার এখন কাজ করছে। আমরা আশা করছি এটা খুব দ্রুত হয়ে যাবে। আর জনবল সংকট আছে এখানে, এটা আসলে আমরা হেলথ মিনিস্ট্রিতে কথা বলেছে, তারা একটা সঠিকভাবে জনবল তারা ঠিক করে দেবে। 250 শয্যার এই হাসপাতালে 177 জন চিকিৎসক থাকার কথা, কিন্তু কর্মরত আছেন মাত্র 42 জন। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। আবারও ফনা তুলছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। তবে করোনা মোকাবিলায় তেমন কোনো প্রস্তুতি নেই বরিশাল স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এমনকি করোনা শনাক্তের RT-PCR ল্যাবের যন্ত্রাংশ অচল হয়ে পড়েছে, নেই নমুনা সংগ্রহের কিটও। চলতি বছর আবারও বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এরই মধ্যে বরিশাল বিভাগে একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গেল শনিবার বরিশাল জেনারেল হাসপাতালে পরীক্ষা করাতে ওই ব্যক্তির শরীরে কোভিডের নতুন ভেরিয়েন্ট শনাক্ত হয়। করোনা মহামারীর সময় 2020 সালের মে মাসে শেরেবাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে করোনা শনাক্তের RT-PCR ল্যাব প্রতিষ্ঠা করা হয়। সেখানে 2টি মেশিনে প্রতিদিন গড়ে 96টি পরীক্ষা করা হতো। কিন্তু 2 বছর ধরে অব্যবহৃত 2টি যন্ত্র অচল হয়ে পড়েছে। এ কারণে করোনা পরীক্ষার জন্য রোগী আসলেও তাদের কোনো ধরনের সহায়তা দিতে পারছেন না সংশ্লিষ্টরা। মেশিন ঠিক আছে, কিন্তু মেশিন হলো যে অনেকদিন বন্ধ থাকার জন্য এগুলোর ক্যালিব্রেশন প্রয়োজন। আর যে কিট আছে সেগুলোর কিট নাই এখন বর্তমানে। হ্যাঁ, এই সব কিছু যদি আমাদের ওকে হয় তাহলে আবার PCR মেশিন রান করা সম্ভব। বর্তমানে আমাদের কিটের সমস্যা এবং ওটা নতুন করে ক্যালিব্রেশন করতে হবে, সেটা আমাদের প্রসেসিংয়ের মধ্যে আছে। ওটা দ্রুত আমরা পারবো আশা করি স্বাস্থ্য অধিদপ্তরে, সেখান থেকে আমরা আশ্বাস পেয়েছি খুব দ্রুত পাবো। PCR ল্যাব দীর্ঘদিন বন্ধ থাকায় যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে। এজন্য ক্যালিব্রেশন করানোর সাথে সাথে কিট সরবরাহের বিষয়টিও মন্ত্রণালয়কে জানানো হয়েছে, বললেন কলেজ অধ্যক্ষ। PCR ল্যাবগুলো দীর্ঘদিন করোনা টেস্ট হয়নি এবং আমাদের কিটও নেই। আমরা জানিয়েছি, অধিদপ্তর আমাদেরকে আশ্বস্ত করেছেন PCR মেশিনটাকে ক্যালিব্রেশন করে কর্মক্ষম করা হবে। তবে করোনা মোকাবেলায় সব প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির সহকারী পরিচালক। আইসিইউ বলেন অথবা জনবল বলেন, সেগুলো আমাদের পর্যাপ্ত রয়েছে, কোনো ঘাটতি নেই। আমাদের যথেষ্ট পরিমাণে পরীক্ষা নিরীক্ষার সক্ষমতা বলেন, সেগুলো আমাদের যথেষ্ট রয়েছে। 2020 সালের মার্চ থেকে 2022 সালের আগস্ট পর্যন্ত শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত 7,740 জনকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে মারা যান 1,479 জন, সুস্থ হয়ে বাড়ি যান 6,261 জন। ডিবিসি নিউজ ডেস্ক। নোয়াখালীর বিভিন্ন উপজেলায় পুনঃখননকৃত খালপাড়ের মাটি কেটে বিক্রি করছে একাধিক প্রভাবশালী চক্র। মাটি কাটতে উপড়ে ফেলা হয়েছে গাছপালা। সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে পাড়ের বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ, বাধা দেয়ায় উল্টো তাদের বিরুদ্ধেই করা হয় মামলা। যদিও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। নোয়াখালীর সুবর্ণচরের চরক্লার্ক গ্রামের জিলার খাল প্রায় 4 বছর আগে পুনঃখনন করেন বিএডিসি, যার দুই পাশে রয়েছে শত শত একর ফসলি জমি ও বসতি। আর এই খালপাড়ি স্থানীয়দের যাতায়াতের একমাত্র পথ। কিন্তু বর্তমানে খালের দুই পাড়ের বেশিরভাগ অংশের মাটি বিক্রি করে সমতলে পরিণত করেছে একটি চক্র। একই অবস্থা সুবর্ণচর উপজেলার জালছেড়া ও হাঁসের খাল সহ ওই ইউনিয়নের বেশ কয়েকটি খালের। মাটি কাটার কারণে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। খালের যে রাস্তাটা আছে এটা কাটি মাটি বিক্রি করে ফেলছে, সেজন্য জনগণের ক্ষতি হচ্ছে, কৃষি জমি
ক্ষতি হচ্ছে। এখন এই কাজগুলো যারা করে আপনার কাছে আমরা সরকারের কাছে আবেদন করি এই যে দ্রুত তার এই বিচারটা সরকার করে। এদিকে আসন্ন বর্ষায় হুমকিতে রয়েছে খালপাড়ের বসতি। এছাড়া মাটি কাটতে বাধা দেয়ায় উল্টো চাঁদাবাজির মামলা দেয়া হচ্ছে স্থানীয়দের বিরুদ্ধে। বললে আরো আমাদেরকে হুমকি দেয় এবং আমাদের চাঁদাবাজি বলা হয়। রাশেদ সহকারে এই যে মনে করেন এই মাটিগুলা আজকে এত বছর পর্যন্ত নিয়ে যাইতেছে, খুব চাঁদাবাজির মামলা দিয়ে ওইটা করে সেটা করে বিভিন্ন ভয় দেখা। সম্প্রতি স্থানীয়দের তোপের মুখে মাটি কাটা বন্ধ রাখে চক্রটি। তবে অভিযোগ অস্বীকার করেছেন এক অভিযুক্ত। আর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের। মাটি কেটে নিয়ে যাওয়ার যে অভিযোগটা আমরা পেয়েছি, এই বিষয়টি আমরা সরজমিনে পরিদর্শন করব। যে দুর্বৃত্তরা কেটে নিয়ে গেছে সেটা আমরা বালিমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের 2010 অনুযায়ী আমরা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সেই সব ব্যক্তিকে আমরা শাস্তির আওতায় আনব। দ্রুত ব্যবস্থা না নিলে বর্ষায় ক্ষতির আশঙ্কায় স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে আবাসিক হোটেলে তল্লাশি ও চাঁদাবাজির মামলায় হান্নান রহিম তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত 11টার দিকে নগরের কোতোয়ালি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গেস্ট হাউস কর্তৃপক্ষের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে তোলার কথা রয়েছে। পুলিশ জানিয়েছে, হান্নান রহিম বেআইনিভাবে হোটেলে প্রবেশ করে তল্লাশি করে ও চাঁদা দাবি করে এবং টাকা না দিলে হোটেল বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় আরও 3টি মামলা রয়েছে। হান্নান রহিম নিজের ফেসবুক আইডিতে দৈনিক চট্টগ্রাম সংবাদের সম্পাদক ও CSTV 24-এর চেয়ারম্যান হিসেবে পরিচয় দেন। শনিবার তার ফেসবুক আইডিতে গেস্ট হাউসের তল্লাশির ভিডিওটি আপলোডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। বর্ষায় কাদা আর শুষ্ক মৌসুমে ধুলা। লালমনিরহাটের 5টি উপজেলার অধিকাংশ সড়কের চিত্র এমনই। বছরের পর বছর সংস্কার না হওয়ায় রাস্তাগুলো পরিণত হয়েছে মরণ ফাঁদে। পিচ, ইট, সুরকি উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত আর খানাখন্দ। ফলে কৃষিপণ্য পরিবহনে খরচ বেড়ে যাওয়ায় বিপাকে ব্যবসায়ী কৃষক। LGED বলছে, বরাদ্দ না থাকায় এসব সড়ক সংস্কার করা সম্ভব হচ্ছে না। লালমনিরহাট সদর, আদিতমারি, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার বেশিরভাগ গ্রামীণ ও আন্তঃ-উপজেলা সড়কের অবস্থা শোচনীয়। LGED আর সড়ক ও জনপথ বিভাগের রাস্তাগুলো দিয়ে চলাচল করা রীতিমতো বিভীষিকাময় অভিজ্ঞতা। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারে না। একটা রুগী নিয়ে গেলে মানে রুগী মরে যায়। আগামী মাসে কাজ হবে, জুনে কাজ হবে, জুলাইয়ের কাজ হবে, এইভাবে চলতে আছে একের পর এক, কিন্তু আমরা রাস্তাঘাটের কোনো উন্নয়ন পাই না। এই রাস্তাঘাট কাঁচার জন্য বাচ্চারা স্কুলে আসতে পারে না সময় মতো। এছাড়া বেশিরভাগ গ্রামীণ সড়ক দিয়ে কৃষিপণ্য ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। ভাঙাচোরা রাস্তার কারণে বিপাকে কৃষক আর ব্যবসায়ীরা বলছেন, এই অঞ্চলে সবজি ভালো হলেও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় লোকসানের মুখে তারা। এবারে কমলাবাড়ি আলুতে পচি যাওয়া আছে, রাস্তাঘাটের অভাবে আলু যাইতে পারে না। যে রাস্তাঘাটের যে কন্ডিশন, রাস্তাঘাট খারাপ, এর জন্য মাল দূরে দূরত্বে আনতে হয়, আমাদের ড্যামেজ হয়। রাস্তাঘাট ভালো থাকলে আমাদের কৃষকের 2টা পয়সা পাইতো, আমরাও 2টা পয়সা পাইতাম। এজন্য আমাদের অনেক সমস্যা। প্রত্যেক নেতারাই আসে কলে এই যে আমরা করতেছি এই যে এখনই হয়ে যাবে, কিন্তু রাস্তা আর হয় না। LGED বলছে, সব সড়কই পর্যায়ক্রমে সংস্কারের আওতায় আনা হবে, তবে প্রয়োজন বরাদ্দের। মেরামত করার জন্য যে ফান্ডের প্রয়োজন, সেটা আসলে এই ডিমান্ডটা আমাদের এই জেলায় প্রায় 80 কোটির মতো, 50%-এর মতো পেয়েছিলাম, প্রায় 36 কোটি টাকার মতো। সেইগুলো যে কাজ চলতেছে গুরুত্বপূর্ণ সড়ক, এইগুলো আমরা ইনশাল্লাহ সামনে অর্থ বছরে আমরা প্রায়োরিটি করে মেরামত করতে পারবো বলে সক্ষম। আশ্বাস নয়, দ্রুত সড়ক সংস্কার চান লালমনিরহাটবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদের টানা ছুটিতে দরপতনের পর রাজশাহীতে চাঙা হয়েছে আমের বাজার। হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালির দাম মণ প্রতি বেড়েছে 700 থেকে 800 টাকা পর্যন্ত। এরপরও যে লোকসান হয়েছে তা কাটিয়ে ওঠা সম্ভব নয় বলছেন চাষিরা। তাদের দাবি, উৎপাদন ও বাজারজাতকরণে খরচ হচ্ছে সব টাকা। আম বাগান ও চাষিদের রক্ষায় রপ্তানি সহ দাম বাড়ানোর কার্যকর পদক্ষেপ চান চাষিরা। গোপালভোগ, হিমসাগর এবং ল্যাংড়া আমের ভরা মৌসুমে ঈদের টানা 10 দিনের ছুটি, আর তাতেই বন্ধ হয়ে যায় কুরিয়ার সার্ভিস। পাইকারি ব্যবসায়ীরা আসেননি আম কিনতে। এ সময় হিমসাগর, ল্যাংড়া, আম্রপালির দাম কমে মণপ্রতি 1200 থেকে 1500 টাকায় নেমে আসে, আর লক্ষণভোগ আমের দর কমে দাঁড়ায় 300 থেকে 400 টাকা মণ। এভাবে বেচলে ভাই আম লস হবে, কারণ হলো
আমের বাজার কম। ওষুধ আবার নানা কীটনাশক ব্যবহার করে, এগুলোর দামও অনেক বৃদ্ধি, সে কারণে আমের বাজার মূল্য অনুযায়ী আমের সেভাবে টাকা হইতেছে না ব্যাপারীদের। সোমবার হঠাৎ করেই চাঙ্গা হতে থাকে আমের বাজার। হিমসাগর, ল্যাংড়া ও আম্রপলির দাম মন প্রতি 700 থেকে 800 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1500 থেকে 2200 টাকা পর্যন্ত। লক্ষণভোগের দর উঠেছে 500 থেকে 700 টাকা মন। তারপরও ঈদের ছুটিতে যে লোকসান হয়েছে তা কাটিয়ে ওঠা সম্ভব হবে না মনে করছেন চাষি ও ব্যবসায়ীরা। আমের তো এবার এবছর লস, দাম মানে কিছুতেই বাড়ছে না, কমই আম দাম। বর্তমান সিচুয়েশন এরকম যদি চলে তাহলে অর্ধেক গাছ কাটি ফেলতে হবে, তাছাড়া তো উপায় নাই। লক্ষণভোগ যে আমটা আছে বাইরে পরিচিত, ওই আমটা কিনছি 600 থেকে 800 টাকা মন। গুঠি আম যেগুলো আমরা বলি, ওইটা আম ভেদে দাম। আমবাগান ও চাষিদের রক্ষায় রপ্তানি সহ দাম বাড়ানোর কার্যকর পদক্ষেপ চান তারা। ঈদের আগের বাজার ছিল খুব ভালো, ঈদের পর এসে বাজার একদম শুয়ে পড়েছে। কৃষকের থেকে নিয়ে আসি আমরাও যদি মুকামজাত যে করবো, ওখানে দাম যখন বেশি থাকবে আমরাও ওখানে বাজারে বেশি দামে আমরা বিক্রি করতে পারবো। এবছর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলায় 93,125 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 11,05,858 মেট্রিক টন। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন।